ওই ২৬,০০০ শিক্ষক যারা চাকরি হারা, তাদের মধ্যে যদি আপনি থাকতেন বা আমি থাকতাম কি হতো? আমার যদি বাড়িতে বাবা মা, স্ত্রী বা আমার স্বামী বা আমার পুত্র সন্তান কন্যা থাকতো এবং একদিন হঠাৎ সকালবেলা উঠে আমি দেখতাম আমার চাকরিটা আর নেই, কারণ অন্য কেউ দুর্নীতি করেছে, সরকারের কোনো মন্ত্রী, প্রশাসনের আমলা দুর্নীতি করেছে, কোনো তৃণমূলের নেতা দুর্নীতি করেছে, তাই আমার চাকরি নেই। কারণ এই রাজ্য সরকার কে দুর্নীতি করেছে কে দুর্নীতি করেনি ভাগ করতে পারেনি, তাই আমি সকালবেলা উঠে জানলাম আমার চাকরি নেই, আমার আর মাইনে হবে না, আমি আর আমার শিশুকে খেতে দিতে পারবো না, আমার বাড়িতে আর ভাতের হাঁড়ি উঠবে না। তাহলে কেমন লাগতো? আর কেমন লাগতো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে বলতেন আমি তোমাদের পাশে আছি। আর তারপর সেই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পুলিশ একদিকে রাস্তায় ফেলে পেটাতো আর অন্যদিকে তার মন্ত্রী অকথ্যভাবে অপমান করত, তাহলে কেমন লাগতো? বেঁচে থাকার ইচ্ছা চলে যাচ্ছে বলছেন চাকরিহারা শিক্ষকরা। আমরা আশা করব তারা দ্রুত নিজেদের সঠিক যথাযোগ্য চাকরিগুলো ফিরে পান বা চাকরি পান বা নিজেদের আয়ের পথ খুঁজে পান, কিন্তু যেটা চলছে সেটা চলতে পারে না। আমি ছবি দেখাবো। গতকাল সারা রাত পথে চাকরিহারারা রইলেন, ফুটপাতে শুয়ে রইলেন, ফুটপাতে খোলা আকাশের নিচে রাজ্যের শিক্ষকরা বসে রইলেন, শুয়ে রইলেন গোটা রাত এবং তারপর আজ ভোর থেকে সকাল তারা রাস্তায় পড়ে রইলেন। যে শিক্ষক শিক্ষিকাদের জায়গা ক্লাসরুমে, যে শিক্ষক শিক্ষিকাদের জায়গা স্কুলের ভেতর, বিদ্যালয়ের ভেতর, ছাত্রছাত্রীদের বিদ্যা দেওয়া, শিক্ষা দেওয়া যাদের কাজ, তারা রাস্তায় পড়ে রয়েছেন, ফুটপাতে পড়ে রয়েছেন। তারা বলছেন রাস্তার কুকুরের মলমূত্রের সঙ্গে আমাদের শুতে হচ্ছে। এমনকি যদি আমরা কোনো চাদর বা পলিথিন বা প্লাস্টিক আনতে চাই ওপরটা ঢাকার জন্য, পুলিশ তাও করতে দিচ্ছে না। লজ্জার বিষয়। আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা পাশে আছি। মুখ্যমন্ত্রী একদিকে বলছেন পাশে আছি, কিন্তু সকাল থেকে দেখলাম বহু সাধারণ মানুষ, আমি নিজে সেখানে আমি কিশলয় গিয়ে দেখালাম ছবি, যে কেউ এসে জল দিচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন, সরকারের তরফ থেকে কিচ্ছু করা হয়নি। বিশ্বাস করুন আজ সকাল থেকে একটা জলের বোতল পর্যন্ত পাঠানো হয়নি যেখানে শিক্ষকরা অবস্থান করছেন, বরঞ্চ পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে কোনো ত্রিপল খাটাতে কিংবা কোনো প্লাস্টিক পেতে সেখানে শুতে, কারণ পুলিশ মনে করছে তারা রাস্তাতেই পড়ে থাকুক, এমনটা বলছেন শিক্ষকরা। কিন্তু উল্টো দিকে বিজেপি যখন রাস্তায় নামলো এনাদের জন্য, তখন কি হলো? তখন পুলিশ কি করলো পরে দেখাচ্ছি, আগে দেখাই। বিজেপি সল্টলেকে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ করলো এবং তারপর সেই সমস্ত বিজেপি যুব মোর্চার কর্মীদের পুলিশ তুলে নিয়ে গেল প্রিজন ভ্যানে। অর্থাৎ পুলিশ সব কিছু করবে, পুলিশ তুলে নিয়ে যাবে যদি আপনি শিক্ষক হন, আপনার উপর লাঠি পেটা করবে যদি আপনি শিক্ষকদের পাশে দাঁড়ান, তাহলে আপনাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাবে। কিন্তু পুলিশ এবং প্রশাসন এই ২৬,০০০ এবং তাদের গোটা পরিবারের পাশে কোনোভাবে দাঁড়াবে না। আজকে বাধ্য হলেন এই শিক্ষকরা ভয়ঙ্কর একটি পদক্ষেপ নিতে। আমরা খানিকক্ষণের মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গেও কথা বলবো এবং আমরা প্রশ্ন করব যে এর পরে কি পদক্ষেপ। আমরা এই শোতে কিশলয়ের অগ্নিবাণে কথা বলবো, কিন্তু তার আগে দেখাই শিক্ষকরা আজ ঘোষণা করলেন যে আমরা অনশন করতে চলেছে। এই রাজ্য আবারও একটা অনশন দেখতে চলেছে। ছাত্রছাত্রী, ডাক্তার, চাকরি প্রার্থীর পর এবার শিক্ষকরা না খেয়ে না জল পান করে রাস্তায় বসে থাকবে। দেখবেন 14 তলার উপর বসে কোনো এক ব্যক্তি। দেখুন কি বললেন শিক্ষকরা। আমার নাম পঙ্কজ রায়, আমি সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক। আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজির অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি। কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নিজে তো অনশন করেছিলেন,
তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন কি সেটা জানা উচিত, তার সেনাপতি যারা রয়েছেন তাদেরও জানা উচিত অনশন মানে কি। মুখ্যমন্ত্রী নিজে তো ২৬ দিন কিচ্ছুটি না খেয়ে কিচ্ছুটি না পান করে একটি মঞ্চের ওপর অবস্থান করেছিলেন রাজ্যের মানুষের স্বার্থে। কতটা স্বার্থসিদ্ধি হয়েছিল আমি জানি না, কিন্তু আজকে যখন শিক্ষকরা অনশনের কথা ঘোষণা করলেন, ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী তিনি কিভাবে সম্মান জানালেন শিক্ষক শিক্ষিকাদের দেখুন। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। শিক্ষকরা চাকরি হারিয়ে সর্বহারা হয়ে মার খেয়ে লাঠিচার্জ খেয়ে এমনকি পুলিশের লাথি খেয়ে তারা আজ কোণঠাসা হয়ে অনশন ঘোষণা করেছেন, সেটা শুধুমাত্র টিভির জন্য, শুধুমাত্র ক্যামেরায় ছবি আসার জন্য মনে করছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম এই একই কথা বলতে পারতেন বা কি ভেবেছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করছিলেন? অনশন তো টিভির জন্য হয় না, অনশন তো হয় নিজের ন্যায্য দাবি আদায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ও তো করেছিলেন অনশন, সেটা কি টিভির জন্য ছিল? ফিরহাদ বাবু আপনি মনে করুন, আপনিও তো তখন ছিলেন। অনশনকে এভাবে যখন অপমান করছেন, একবারও ফ্ল্যাশব্যাক হলো না? প্রশ্ন থাকছে। চাকরিহারারা পাল্টা কি বলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের উত্তরে শুনুন। ফিরহাদ হাকিম মন্ত্রী মহাশয় যে বক্তব্যটা পেশ করেছেন, তাকে শুধু এটুকুই বলবো, আপনার শিক্ষকদের প্রণাম যে আপনাকে তৈরি করেছেন, এবং আমরা মুখ দেখাচ্ছি কিনা সেটা আপনার ব্যক্তিগত রুচি আপনাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, আপনার শিক্ষা যোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। উনি যদি এই বক্তব্য রেখে থাকেন যে ক্যামেরায় মুখ দেখানোর জন্য, তো উনি এত দুর্নীতির সঙ্গে আপোষ করে কেন ক্যামেরায় মুখ দেখান? তাহলে ওনারও তো উচিত ছিল না ক্যামেরায় মুখ দেখানো। আমরা দুর্নীতি না করেও যোগ্য হয়ে ক্যামেরায় মুখ দেখাবো না, তো যারা দুর্নীতি করলো তারা কেন ক্যামেরায় মুখ দেখাতে আসছে? তাহলে আমাদের লজ্জা লাগছে, এই রাজ্যে আমরা বাস করছি, এটাকে আমরা কোনোভাবে মেনে নেব না। এটা শুধু আমাদের নয়, এটা সমগ্র জাতির লজ্জা। আপনি বলছেন মুখ্যমন্ত্রী আমি চাকরিহারাদের পাশে আছি, আপনার মন্ত্রী বলছে তাদের অপমান করে তারা নাকি টিভির জন্য এই প্রতিবাদ অনশন করছেন। ছি 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 ছি। আর আপনার পুলিশ, তারা তো আরো এক কাঠি ওপরে, তারা পিঠে মেরে লাঠি ভেঙে দিচ্ছে, তারপর নিজেরাই এনকোয়ারি বসাচ্ছে যে আচ্ছা কে মারলো, আমরা তো বলিনি মারতে, দেখো তো কে মারলো। ফেসবুকে পোস্ট হচ্ছে যে মৃদু লাঠিচার্জ হয়েছে, মৃদু বল প্রয়োগ হচ্ছে, লোকে এত কথা বলছে কেন? সেখানে নিজেরা কলকাতা পুলিশের যারা ফেসবুকের অ্যাডমিন, তারা কমেন্টগুলো পড়ে দেখবেন রাত্রিবেলা পপকর্ন খেতে খেতে। মানুষের আপনাদের বিষয়ে কি মনোভাব স্পষ্ট হবে। কলকাতা পুলিশ নিজেদের আয়নায় যারা বসে কমেন্ট পোস্টগুলো করছেন, নিজেদের মুখ দেখতে পারবেন তো? প্রশ্ন থাকছে। আজ কিশলয়ের অগ্নিবাণে পরপর দুটো অগ্নিবাণ, আমার দুটো প্রশ্ন পরপর থাকছে। প্রথম অগ্নিবাণ, পাশে থাকবো বলে লাঠির বাড়ি, নির্লজ্জ দ্বিচারিতা নয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাইট শোনাবো, পাশে আছি আপনাদের। পাশে যখন থাকলেন লাঠির বাড়ি, এমনকি লাঠিও বলা উচিত, পুলিশ কি লাথি মারে? লাঠির বাড়ি, নির্লজ্জ দ্বিচারিতা। অগ্নিবাণ 2, আমার আজকের দ্বিতীয় প্রশ্ন, পাশে থাকবো বলেও নির্লজ্জভাবে অপমান করছেন, এটা কোথাকার দ্বিচারিতা? আপনার মন্ত্রী বলছেন তারা নাকি টিভির জন্য সবটা করছে। এতদিন করেননি কেন টিভির জন্য? এতদিন কেন করেননি টিভির জন্য? কারণ এতদিন চাকরিটা ছিল আপনাদের দুর্নীতির কারণে চাকরি গেছে। আমি যাব আলোচনায় আজকের হাই ভোল্টেজ ডিবেটে, এবং একাধিক অতিথি, তার সঙ্গে ভিআইপি অতিথিরাও থাকবেন আজ। একাধিক ব্যক্তির সঙ্গে আমি জানার চেষ্টা করবো এই দ্বিচারিতার কি কারণ। আমার সঙ্গে থাকছেন অভিজিৎ গাঙ্গুলি, বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি। আমার সঙ্গে থাকছেন শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে থাকছেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র। চিত্তরঞ্জন মণ্ডল থাকছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। অনির্বাণ ব্যানার্জি রয়েছেন আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন। সুদীপ কোনার রয়েছেন চাকরিহারা, মৌসুমী চ্যাটার্জি রয়েছেন চাকরিহারা, এবং বিক্রম ব্যানার্জি আইনজীবী থাকবেন। আমি প্রথমে অভিজিৎ বাবুর কাছে যাব। অভিজিৎ বাবু, কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আমার প্রথম প্রশ্ন অভিজিৎ বাবু, আপনি একটি ডেডলাইন দিয়েছিলেন এসএসসিকে।
আপনি আজকে ঘোষণা করেছিলেন সকালবেলা, সন্ধ্যের মধ্যে জানতে পারা যাবে যে সেই ডেডলাইন ক্রস হয়ে গেলে কি হতে চলেছে। অভিজিৎ বাবু, ডেডলাইনের এই বিষয়টি আরো স্পষ্ট করলে বাংলার মানুষ এবং চাকরিহারারা জানতে চাইছে। অভিজিৎ বাবু। ডেডলাইন আমি দিয়েছিলাম ওই চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যে মিটিং হলো সেখান থেকে বেরিয়ে এসে, কারণ অনন্তকাল তো আর এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি না যে কবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা ওনারা প্রকাশ করবেন। আমি দুদিন সময় দিয়েছিলাম, গতকাল দুপুর 2টো থেকে শুক্রবার দিন দুপুর 2টো পর্যন্ত। তারপর বলেছিলাম যে আমরা অন্য রাস্তায় এগোবো। তো গতকাল আমার রাতের সন্ধ্যা স্মরণ হলো যে একদিনের মধ্যে তোরা পারবে না, তো একটু অপেক্ষা করে দেখতে হবে যে কবে দিচ্ছে না দিচ্ছে, আদৌ দিচ্ছে কিনা। 2 তারিখ শেষ, 2 দিন শেষ হবে আগামীকাল, তারপরে দেখব যে কোন রাস্তায় এগোনো যায়। অভিজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাকরিহারাদের নেতাজি ইন্ডোরে ডাকলেন এবং তিনি বক্তৃতা করলেন, তিনি অনেক কথা বললেন, তার মধ্যে আপনার নাম নিলেন। আপনার নাম নিয়ে বললেন যাদের চাকরি হারিয়েছে প্রত্যেকের জন্য আপনি দায়ী, আপনার জন্য এই চাকরিহারারা আজ রাস্তায়, এবং তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও নাম বলেছিলেন। আপনার নাম তুলে আপনাকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনার জন্যই আজকের এই অবস্থা। আপনার উত্তর, অভিজিৎ বাবু। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিটা করেছেন এবং তার লোককে দিয়ে করিয়েছেন, সেই জন্যে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। তা তিনি যদি না করাতেন বা আরও একটু বোধবুদ্ধি সম্পন্ন মানুষ হতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে যিনি এই কেলেঙ্কারিটা উদ্ঘাটন করছেন তাকে ভিলেন বানানোর চেষ্টা করতেন না। ঠিক, বোধবুদ্ধি কম। হ্যাঁ বলুন। এই ভদ্রমহিলার বোঝাই গেছে, পড়াশোনা তো আরোই কম। কি স্বীকার করবে? কয়েকজন তার দুর্নীতির ফল যারা পেয়েছে তারা ছাড়া। ঠিক, অভিজিৎ বাবু আপনি একটু সঙ্গে থাকুন, আমি চিত্তরঞ্জন বাবুর কাছে একবার যাব। চিত্তরঞ্জন বাবু, আজকে আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ট্র্যাপ, আপনি বলছেন কোন একটা ফাঁদ পেতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফাঁদের বিষয়ে আপনি কি বলতে চাইছেন? চাকরিহারাদের কোন ফাঁদে ফাঁসাতে চাইছেন বলে আপনি অভিযোগ করছেন চিত্তরঞ্জন বাবু? চাকরিহারারা গোটা বাংলা আজ দেখছে। ফাঁদ কথাটা আমার ঠিক মনে হচ্ছে না যে আমি ব্যবহার করি। আমি যেটা বুঝেছি সেটা হলো যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন। কখনো বলছেন আমি যোগ্য প্রার্থীদের সঙ্গে আছি, আবার তার পরবর্তী মধ্যে দেখা যাচ্ছে যে প্রচণ্ডভাবে পুলিশি অত্যাচার চলছে। তারপরে আবার দেখলাম তার একটা উইং গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট হয় ততক্ষণ পর্যন্ত তো ওদের বহাল রাখুন। কিন্তু এটা বলছেন না যে আমি কিন্তু 4 মাস 5 মাসের মধ্যে রিক্রুটমেন্ট করে দেবো, এরকম একটা কোনো কথা বলছেন না, ওইটা বাদ দিয়ে বলছে। সেই থেকে আমার মনে হয়েছে এটা যেন ঠিক মতো সমস্যা সমাধানের দিকে এগোনোর চেষ্টা হচ্ছে না, এটা যেন কিছুটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজে এটাকে কি বলবেন আমি জানি না, তবে একটা জিনিস এটা বুঝতে পেরেছি, যেটা যে সমাধানের পথে এগোচ্ছে সেটা আমার মনে হচ্ছে না। এই জন্যে আমি বলেছি হয়তো হতে পারে এটা একটা
ট্যাকটিস হতে পারে। সঙ্গে সেটা থাকুন। কি হ্যাঁ, সেটা উনি বলেন। চিত্তরঞ্জন বাবু সঙ্গে থাকুন। আমি আরো একবার অভিজিৎ বাবুর কাছে যাব। অভিজিৎ বাবু, আপনাকে আমি আজ কিশোর অগ্নিবাণে একটা সরাসরি প্রশ্ন করছি, আপনি কি মনে করেন? আমি এই বিষয়ে জানতে চাইছি অভিজিৎ বাবু, কারণ আপনি গোটা মামলাগুলো, প্রত্যেকটা মামলা সরাসরি আপনি বিচার ব্যবস্থায় ছিলেন, আপনি রায় দিয়েছেন, আপনি অনেক কিছু ভেতরের খবর জানেন যেটা সাধারণ মানুষ হয়তো জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এই শিক্ষা দুর্নীতির সঙ্গে, এবং চাকরি যাওয়ার পেছনে তার সরাসরি হাত রয়েছে বলে আপনি মনে করছেন অভিজিৎ বাবু? হ্যাঁ, আমি মনে করছি, কারণ মমতা ব্যানার্জির জ্ঞাত সারে ছাড়া ওনার অজ্ঞাত সারে এত বড় কেলেঙ্কারি হতে পারে না। সুতরাং তিনি এই কেলেঙ্কারি জানেন এবং এর সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত এই দুর্নীতির সঙ্গে। আপনি অভিজিৎ বাবু, আপনি হেডলাইন্স দিচ্ছেন, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত, উনি যুক্ত না থাকলে এটা হতে পারে না, এত বড় পর্যায়ের দুর্নীতি। আমি আরো একবার রিএমফাসাইজ করছি। হ্যাঁ, আমি তাই বলছি যে মমতা ব্যানার্জি সরাসরি এর সঙ্গে যুক্ত না থাকলে এত বড় দুর্নীতি হতে পারে না। তার চোখের ওপর দিয়ে অন্য লোক যা খুশি করে যাচ্ছে আর তিনি তার কোনো অংশীদার হচ্ছেন না, এটা হতে পারে না। সেই জন্যে আমি মনে করি মমতা ব্যানার্জি যুক্ত এবং তার চেলা চামুন্ডারা এই কাজটি করেছেন। অভিজিৎ বাবু, চিত্তরঞ্জন বাবু, আপনারা আমার সঙ্গে একটু থাকুন। আমার দুপাশে দুই চাকরিহারা রয়েছেন, আমার পাশে সুদীপ কোনার রয়েছেন, মৌসুমী চ্যাটার্জি রয়েছেন। আমি প্রথমে মৌসুমীর কাছে যাব, তারপর সুদীপের কাছে আসব। আজ অভিজিৎ বাবু রয়েছেন এবং চিত্তরঞ্জন বাবু রয়েছেন, সকালবেলাও আপনাদের সঙ্গে দেখা করতে তারা গিয়েছিলেন। কোনো প্রশ্ন, আইনের পথ কিংবা কোনো কিছু বক্তব্য যেটা আপনারা সরাসরি ওনাদের জানাতে চান? মৌসুমী ম্যাডাম। আমি একটাই বলতে চাইবো যে আমরা 22 লাখ ক্যান্ডিডেট এসএসসির এই এক্সামটা অ্যাপিয়ার করেছিলাম, আর এই 22 লাখ ক্যান্ডিডেটের ওএমআর কীভাবে পাবলিশ করা যেতে পারে এবং পুরো প্যানেলটা যেভাবে বাতিল করে দেওয়া হয়েছে, আইনি পদ্ধতিতে আমরা কিভাবে প্যানেলটাকে বাঁচাতে পারি এবং শুধুমাত্র যোগ্য এবং অযোগ্যদের আলাদা আলাদা লিস্ট তৈরি করতে পারি, এটা আমার প্রশ্ন। বেশ, অভিজিৎ বাবু যদি এই উত্তরটা দেন। প্রশ্নটা কি? অভিজিৎ বাবু, এখানে মৌসুমী রয়েছেন, মৌসুমী চ্যাটার্জি, চাকরিহারা। তিনি বলছেন আইনি পদ্ধতিতে আমরা কিভাবে এই চাকরি যেগুলো চলে গেছে সেটা বাঁচাতে পারি, আমাদের আয় যতটুকু আমরা চাকরি করতাম সেটা আজকে চলে গিয়েছে, এটা আমরা কি করে আবার নয় ফিরে পেতে পারি, নয় বাঁচাতে পারি, আমাদের কিভাবে আবার রিইনস্টেট করা যেতে পারে, এটাই উনি প্রশ্ন করছেন। এটা যিনি এটা বাঁচানোর জন্যে একমাত্র উপায় হচ্ছে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়া। কারণ সুপ্রিম কোর্টই তো রায় দিয়েছে, চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দিয়েছে। এইটা মমতা ব্যানার্জি বা তার চেয়ে বড় কোনো নিশ্চয়ই সারা ভারতবর্ষে খুঁজতে হবে এরকম কেউ আছেন কিনা। বেশ, আমি এবার সুদীপকে রিকোয়েস্ট করব, চিত্তরঞ্জন বাবু বা অভিজিৎ গাঙ্গুলিকে আপনার সরাসরি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। হ্যাঁ, নমস্কার। আমাদের চিত্তরঞ্জন বাবুকে আমি প্রথমেই নমস্কার জানাই এবং ওনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই। চিত্তরঞ্জন বাবুর কাছে, চিত্তরঞ্জন বাবুর কাছে প্রশ্ন সুদীপের। হ্যাঁ, একটা প্রশ্ন রাখতে চাই, যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে বলা হয়েছে যে পুনরায় পরীক্ষা নিতে, সেই পরীক্ষার দায়িত্ব আবার দেওয়া হয়েছে এসএসসিকে। এসএসসি কি পারবে সেটাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে নিতে, বা সেই পদ্ধতি কি এসএসসির কাছে কোনো আছে? যদি আগের পরীক্ষা আমাদের যে 2016 সালের পরীক্ষা সেটাকে যদি দুর্নীতিমুক্ত করতে না পারে, তাহলে সেই এসএসসিকে আবার পুনরায় সুপ্রিম কোর্ট কোন ভরসায় দায়িত্বটা দিল, এটুকু আমি জানতে চাই। বেশ, বলুন চিত্তরঞ্জন বাবু। দেখুন, পরীক্ষার পদ্ধতিটা তৈরি করে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তো রুল তৈরি করতে পারে না, করে শিক্ষা দপ্তর এবং সেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে অ্যাফার্ম করে, সেটা রুল হিসাবে সাব্যস্ত হয়।
দেখুন, যে রিক্রুটিং সংস্থা তার যে সদিচ্ছা সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তার যদি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব না। যেমন দেখুন, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, পোস্ট গ্র্যাজুয়েট করেছেন, যেখানে যা করেছেন সেখানে দেখবেন আপনি একটা প্রশ্নপত্র একটা উত্তরপত্রে লিখেছেন, সেটা একটা ডকুমেন্ট রয়ে গেছে। পরবর্তীকালে কোনো যদি গোলযোগ হয় সেটাকে আপনার ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন, বা করসপন্ডিং প্রতিষ্ঠানকে আপনি বলতে পারেন আমার এটা দেখাও। কাজেই এটা স্বাভাবিকভাবেই আসে যে যদি শুধু ওএমআরে পরীক্ষা নেওয়া হয়, ওএমআরে যদি পরীক্ষা নেওয়া হয়, আপনি পরীক্ষা দিলেন চলে গেলেন, আপনি জানেনও না যে কি দিলেন আর কি দিলেন না, কোনটা ঠিক কোনটা বেঠিক। সেই জন্য সাধারণভাবে ট্রান্সপারেন্সির কারণে সরকারের যাতে বদনাম না হয় সেই জন্য হয় কার্বন লিস্ট ডুপ্লিকেট অথবা ওই ওএমআরগুলোকে স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া, যাতে পরীক্ষার্থীরা নিজেদেরটা নিজে দেখে পারে। এই ধরনের পরীক্ষা এই সরকারের আমলেই হয়েছে। এবং নিট যে পরীক্ষাটা হয় আপনারা জানেন, আমাদের এখানে এই কার্বন লিস্ট ডুপ্লিকেট দেওয়াটার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রভিশন তৈরি করে। তারা মনে করে যে কার্বন লিস্ট ডুপ্লিকেটের চেয়েও মোর সুবিধাজনক বা কন্ট্রোলিং থাকবে যদি ওই ওএমআর সিটটাকে স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। দেখুন, এরপর থেকেই কিন্তু যদি দেখেন নিট নিয়ে যে সমস্ত সংস্থা হতো, মামলা হতো, কোটি কোটি টাকা দুর্নীতি হতো, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কাজে যে আমি মনে করি একটি পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তার অধিকার থাকে সে কিভাবে পরীক্ষাপত্রটা গ্যারান্টি করা যে সেটাই তার, সেটা যেন সে দেখাতে পারে বা বোঝাতে পারে বা কোনো একটা ব্যবস্থা রাখা হয়। এটা যদি করতে হয় তাহলে বেশ। চিত্তরঞ্জন বাবু, আমার কাছে সময় একদম কম, আপনি সরাসরি উত্তর দিলেন। আমি অভিজিৎ বাবু এবং চিত্তরঞ্জন বাবুকে অনেক ধন্যবাদ জানাবো। তারা সরাসরি এখানে চাকরি হারাদের উত্তর দিলেন এবং তারা সরাসরি যে কথাগুলো বললেন প্রত্যেকটা হেডলাইন, এবং এখান থেকে আমি শঙ্কুদেব পণ্ডার কাছে প্রথমে যাব। অভিজিৎ বাবু সরাসরি বললেন, তিনি বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি বলছেন যে এই পদ্ধতির মধ্যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটা দ্বিতীয় কথা। আমার কথা হচ্ছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা যুক্ত নয়, যারা যুক্ত নয় তারাও ভুগেছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের তো বাদ দেওয়া হয়েছেই। আমার কথা হচ্ছে তারা যখন রাস্তায় থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমি আপনাদের পাশে আছি, তারপর তার পুলিশ এসে তাদের পেটাবে, ফিরহাদ হাকিম বলবে যে এরা টিভির জন্য করছে, এই আমার দুপাশে যারা বসে আছে এরা টিভির জন্য আজকে এই স্টুডিও বা রাস্তায় বসে রয়েছে, এটা কিভাবে মেনে নেওয়া যেতে পারে? শঙ্কুদেব বলুন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরো ব্যাপারটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের মতো অ্যাক্ট করছেন। আমি এই ব্যাপারে বিস্তৃত বলতে চাই না, কারণ আজকে গতকালকে ওই লাথি খাওয়ার পর থেকে সত্যি মন ভারাক্রান্ত হয়ে আছে। কিন্তু আমি একটি বিষয় খুব স্পষ্ট করতে চাই যে তৃণমূল কংগ্রেস যে ফর্মুলাটা সাজিয়েছিল যে অযোগ্যদেরকে বার করে দেবে, যোগ্যদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে, সেটা মাঠে মারা গেছে। আমার বক্তব্য এই মুহূর্তে আমি অনুরোধ করব, অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা দপ্তর যে বৃহত্তর দুর্নীতি করেছে এবং তৃণমূলের অনেক কাকা জ্যাঠারা, দাদা ভাইপোরা সব যুক্ত আছে, তাদের এগেনস্টে যেমন ক্রিমিনাল ব্যবস্থা হচ্ছে, কিন্তু এই যারা বোনাফাইড শিক্ষক তাদের দিকে তাকিয়ে আমি জানি যে এডুকেশন ডিপার্টমেন্টের একাধিক আধিকারিক তারা জানেন, এবং যারা এখন পদে আছেন এসএসসির তারাও জানেন যে সরকারের কাছে হচ্ছে আসল মিরার ইমেজ, কারা যোগ্য আর কারা অযোগ্য সেইটা আপনাদের কাছে আছে। আমি অনুরোধ করব যে 26,000 বিক্ষোভ হ্যান্ডেল করা আপনাদের পক্ষে সহজ নাকি 9,000 হ্যান্ডেল করা সহজ? এই 26,000 ছেলেমেয়ের দিকে তাকিয়ে যারা যোগ্য তাদের লিস্টটা আপনারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যেটা জমা হবে বা জমা করবেন, চিফ সেক্রেটারি বলছেন, তাতে অ্যাড অন করে দিন, করে দিয়ে বলুন। তো তারা কিছুতেই করছেন না কেন? তারা করছেন না একটাই কারণে, কারণ এই পুরো দুর্নীতির চক্রে আসল ক্রিমিনাল মাইন্ড ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আর আমার ল কলেজের প্রিন্সিপাল, সেটার নাম ছিল মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্য হচ্ছে এই যে ডকুমেন্ট, এইটা প্রিজার্ভ করা হতো আগে মিনিমাম 3 বছর 20 বছর। কিন্তু শঙ্কুদেব, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি, তার পুলিশ পেটাচ্ছে, আমি এই দ্বিচারিতাটা বুঝতে পারছি না। একটা বাইট শুনবেন শঙ্কু, আমি সবাইকে শোনাচ্ছি, তারপর আমি অনির্বাণ বাবুর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি কি বলেছিলেন নেতাজি ইন্ডোরে, শুনুন, তারপর দেখাবো সেই ছবি, দেখুন।
আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক, একটাও কোনো ঘটনা ঘটুক। তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে বলছেন আমরা পাশে আছি, থাকবো। এবার আমি ছবি রাখতে বলবো, পুলিশ লাথি মারছে, কিভাবে পাশে আছে সেই ছবি, এবং ফিরহাদ হাকিমের বক্তব্য এরা নাকি টিভির জন্য, টিভিতে মুখ দেখানোর জন্য নাকি রাস্তায় বসে আছে। আমি প্রশ্ন করবো, আমি অনির্বাণ বাবুর কাছে যাব, তার আগে আর নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বক্তব্যটা রেখেছিলেন, বললেন আগে যোগ্যদেরটা দেখে নি, তারপর অযোগ্যদেরটাও দেখবো। ঠিক আছে, তার মানে অযোগ্য হচ্ছে ইম্পর্টেন্ট। অযোগ্য বাঁচানোর জন্য সরকার আজকে যোগ্যদের বলি দিতে চাইছে। আমি জানতে চাই এই গভর্নমেন্টের কাছে যে আপনারা যে ডালে বসে আছেন সে ডালই কেটে যাচ্ছেন। আমি জানতে চাই যে সুদীপ, আপনারা কি টিভিতে মুখ দেখানোর জন্য রাস্তায় গোটা রাত কাটিয়েছেন? আপনারা টিভিতে মুখ দেখানোর জন্য হচ্ছেন, অনশন করছেন আজকে? ফিরহাদ বাবুকে এইটাই বলতে চাই, তার মানে ফিরহাদ বাবু এখনো মনে করেন যে এই বাংলায় শিক্ষা নিয়ে কোনো দুর্নীতি হয়নি। তার মানে ফিরহাদ বাবু মনে করেন যে এই রাজ্যের পুলিশ যে দাবাং পুলিশ, সেইটা টিভিতে দেখানোর জন্য উনি বোধহয় পুলিশ দিকে দিয়ে শিক্ষক দিকে লাথি মারিয়েছিলেন। এইটা দেখানোর জন্যই কি পুলিশ লাথি মেরেছিল শিক্ষক দিকে, যাকে শিক্ষা গুরু বলা হয়? ফিরহাদ বাবুকে এই প্রশ্ন আমার রইল যে ফিরহাদ বাবু এখনো কি মনে করেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী কোনো দুর্নীতি করেননি? না না, এই যে তোমাদের যে মিরর ইমেজ এইটা দিয়ে দিলেই তো প্রমাণ হয়ে যাবে যে দুর্নীতি হয়েছিল। আমি এক সেকেন্ড আমি মৌসুমীর কাছে একবার যাব। মৌসুমী, আপনি টিভিতে মুখ দেখানোর জন্য রাস্তায় বসে রয়েছেন, পুলিশের মার খাচ্ছেন? একদমই না। আমরা এসএসসির কাছে শুধুমাত্র একটাই দাবি করছি, সেটা হচ্ছে মিরর ইমেজ বার করতে। আমাদের যে ওএমআর শিটস, তার যে মিরর ইমেজ এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করতে। আমরা শুধু নিজেদের খাতাটা দেখতে চাই, ব্যাস। বেশ, আমি বিক্রমের কাছে যাওয়ার আগে আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ বাবু, যে কথা ফিরহাদ হাকিম বলেছেন, এদের একটাই দাবি, মিরর ইমেজ পাবলিশ করা হোক, এদের যোগ্য যারা অযোগ্য সেটা ভাগ করে প্রকাশ করা হোক। কিছুতেই এসএসসি সেটা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি, তার পুলিশ লাথি মারছে, বুটের বাড়ি মারছে তার একজন শিক্ষকের, এবং তারপর ফিরহাদ হাকিম বলছেন এরা সব টিভিতে মুখ দেখাতে এসেছে। বলুন। না, পুলিশের যে লাথি মেরেছে বা ইত্যাদি আমি তাকে সমর্থন করি না। কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা তিনিও নিজেও বলেছেন যে এটা কাজটি উচিত হয়নি, এবং একই সাথে আমি মনে করি কলকাতা পুলিশের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে কিছু দুষ্কৃতী শিক্ষকদের মধ্যে সেদিন মিশে গিয়ে পুলিশ কর্মী যারা উর্দিতে ছিলেন তাদেরকে টানা হ্যাঁচড়া ধাক্কাধাক্কি করেছিলেন। আমি আশা করব যে আন্দোলনরত প্রকৃত শিক্ষক যারা, তারা এই দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের আদালতের কাছে বা পুলিশের কাছে তুলে দেবেন। কারণ যারা, আপনি যদি ভিডিওটা একতরফা দেখান তাহলে শুধু এটা দেখাবেন কোন দুষ্কৃতীদের। কলকাতা পুলিশের ফেসবুক পেজে যে ভিডিও প্রকাশিত হয়েছে, ফেসবুক পেজের ভিডিও, ওই ভিডিওটার নিচে আপনি কমেন্ট পড়েছেন সাধারণ মানুষের কমেন্ট? তাতে কোনো দুষ্কৃতী ছিল না অনির্বাণদা, সবাই শিক্ষক ছিলেন। আচ্ছা, উনি বলেন কারা দুষ্কৃতী? আমি শুনি, আমার পাশেই তো দুজন দুষ্কৃতী বসে আছেন, তাই তো? এদের দুষ্কৃতী দেখে মনে হয় দুষ্কৃতী বসে আছেন। আমি একবার মৌসুমীর মুখটা দেখাতে বলবো। অনির্বাণ বাবু বলছেন এরা দুষ্কৃতী ছিলেন, এই দুষ্কৃতী গেছিল ওখানে ভাঙচুর চালাতে। দুষ্কৃতী ছিলেন আমি বলেছি। কারা দুষ্কৃতী ছিল অনির্বাণ বাবু? দেখুন আমার ধারণা ওনারা যখন পুনর্বহাল হবেন সেখানে আপনাকেও ভর্তি করে যাতে নেওয়া হয়। আপনারা একদম নার্সারি থেকে একটু স্কুলিং দরকার। কারণ আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম যারা প্রকৃত শিক্ষক তারা পুলিশের সাথে যে আচরণ সেখানে কিছু ব্যক্তি করেছে তারা হতে পারেন না, তারা দুষ্কৃতী যারা ওটা করেছেন, যারা আন্দোলনরত শিক্ষক তাদের মধ্যে। আমি একবার জিজ্ঞেস করি, এনারা তো ছিলেন, আপনি ছিলেন না, আপনারা কোথাও দেখেছেন ওখানে কোনো দুষ্কৃতী আগুন জ্বালানোর চেষ্টা করেছিল? আপনার চোখে পড়েছে? আপনি তো ছিলেন ওখানে, লাঠির বাড়ি খেয়েছেন। কোনো ওখানে দুষ্কৃতী ছিল না। এবং সব থেকে হাস্যকর ব্যাপার যে ওনারও কি নার্সারিতে যাওয়া প্রয়োজন অনির্বাণ বাবু? এবার তাকিয়ে বলুন, এনারও নার্সারিতে যাওয়া প্রয়োজন? সবাই মিলে নার্সারিতে যাই। প্রথমে আমরা অযোগ্য হলাম, আজকে অনির্বাণদা যে কথা বললেন এবারে দুষ্কৃতী, এর পরের বারে হয়তো অনির্বাণদাদের কাছ থেকে হয়তো শুনতে হবে আমরা মাওবাদী, তারপরে হয়তো লস্করি তৈবা, আরো অনেক কিছু আমাদের। ফিরহাদ হাকিম বলেছেন লেফটিস্ট আর আলট্রা লেফটিস্টের জন্য এটা হচ্ছে, অর্থাৎ মাওবাদীদের জন্য। ফিরহাদ হাকিমের বাইট আছে, তার মানে মাওবাদী বলেছেন, ফিরহাদ হাকিম বলে দিয়েছেন, আমাদের উপর লেগেই গেছে। তো সুতরাং এরপরে হয়তো আমাদের বিরুদ্ধে হয়তো আরও যদি কোনো আইন থাকে, আমি অনির্বাবুকে বলবো যে আপনারা লাগু করে সমস্ত শিক্ষক মশাইদিকে এবার জেলে ভরে দিন, তাহলে হয়তো পশ্চিমবঙ্গ ভালো থাকবে। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, পেট্রোল এনে আগুন লাগিয়ে দাও বা একজন উর্দিধারী পুলিশ কর্মীকে একা পেয়ে তাকে ধাক্কাধাক্কি টানা হেঁচড়া যারা করছিলেন তারা কি আপনাদেরই অংশ? তারা কি শিক্ষক?
এই ভিডিওটা যেটা কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে সেই ভিডিও প্রথম দিন দেওয়া হয়েছিল মিউট করে। প্রথম দ্বিতীয় ঠিক আছে, wait, আমি বলছি কলকাতা পুলিশের আমি এখানে বসে বলছি কলকাতা পুলিশ কি করেছে। প্রথম দিন মিউট করে একটি ভিডিও দিলেন, সেখানে গোটা আমি প্রশ্ন করছি, আমি প্রশ্ন করতে পারি, আমি ওখানে ছিলাম না, আমি প্রশ্ন করতে পারি কলকাতা পুলিশের ইন্টেনশন নিয়ে। কলকাতা পুলিশ একটা ভিডিও মিউট করে দেবে, তারপর সেখানে পাবলিক ব্যাকল্যাশ হবে, পাবলিক বলবে আপনারা মিথ্যাচার করছেন। পাবলিক বলছে, আমি বলছি না, যান এক্ষুনি যান ওখানে দেখুন কত হাজার কমেন্ট পড়েছে, প্রত্যেকে মাওবাদী, প্রত্যেকে দুষ্কৃতী। এবার কলকাতা পুলিশ বলছে এবার পাবলিক অপিনিয়ন ডিসাইড করে। এবার দ্বিতীয় কথা, ওখানে যদি দুষ্কৃতী থাকে, এবার অনির্বাণ বাবু আমি আপনার লজিক মেনে নিলাম, তাহলে কারা দুষ্কৃতী ছিল ওখানে মেনে নিলাম অনির্বাণ বাবুর বক্তব্য। তাহলে যারা দুষ্কৃতী নয় তাদেরকে লাথি মারা, এখানে দুজন ছিলেন কালকে লাথি খেয়েছেন, তারা দুষ্কৃতী নয়। কেন দুষ্কৃতী? কেন বলুন? আপনাদের মধ্যে চেল্লান ক্লাব দুষ্কৃতী ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, হয়ে যাক, হ্যাঁ চিল্লিয়ে নিলাম, তারপর বলছি চিল্লান একটু চিল্লি না চিল্লাবো তো বটেই, আরো জোরে চেঁচাবো। শিক্ষকদের দুষ্কৃতি বললে, শিক্ষকদের অধিকার হরণ করলে, শিক্ষকরা টিভিতে মুখ দেখাচ্ছে বললে কবে বার করবেন বলুন অনির্বাণ বাবু। কোন অপরাধীকে বাঁচানোর জন্য সব হচ্ছে? আমি বিক্রমের কাছে অনির্বাণ বাবু শেষ করুন। হ্যাঁ, তো সেখানে বিষয় হচ্ছে কসবার ডিআই অফিসে শুধুমাত্র শিক্ষকরা আন্দোলন করছিলেন সেটা সম্ভবত নয়, সেখানে যারা ঢুকে তৃণমূল দুষ্কৃতী ঢুকে পড়েছিল, মানে আপনিও মেনে নিচ্ছেন তাহলে আপনারা আইডেন্টিফাই করে দেবেন, আপনি তাহলে শিক্ষকদের সঙ্গে কথা বলে আইডেন্টিফাই করে দেবেন। এক সেকেন্ড, যারা এই দুজন শিক্ষক এখানে বসে আছেন তাদের সঙ্গে আলোচনা করে আইডেন্টিফাই করে দেবেন। আপনি আমার কথাটা মেনে নিলেন, আপনি আমার কথাটা মেনে নিলেন, শঙ্কুদেব পণ্ডা আমার কথাটা কিন্তু মেনে নিল, এখানে উপস্থিত শিক্ষক মহাশয়। আচ্ছা এক মিনিট, আমি একবার বিক্রমের কাছে যাব, এখন পর্যন্ত একবারও বলেনি প্রত্যেকের। হ্যাঁ শেষ করুন। উপস্থিত শিক্ষক মহাশয় যদি বিজেপি না হয়ে থাকে তাহলে শঙ্কুদেব বাবুর সঙ্গে কথা বলে ওই দুষ্কৃতীদের আইডেন্টিফাই করতে সাহায্য করবেন। আপনি একই কথা বলেছেন, আপনি একই কথা বলেছেন। এনারা বিজেপি নয়, এনারা আলট্রা লেফটিস্ট বলেছেন ফিরহাদ হাকিম। এনারা বিজেপি না মাওবাদী? শঙ্কুদা বিজেপি না মাওবাদী? বিজেপি না মাওবাদী? দেখুন অনির্বাণদাকে বলতে হচ্ছে, কিন্তু আমি বলছি বিজেপি। বাংলার কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা কোনোভাবে মেনে নেবেন না যে একজন মাননীয় শিক্ষক মহাশয়কে বুটের লাথি দিয়ে মারবেন একজন পুলিশ। একদম ঠিক বলেছেন, এটা অন্যায় হয়েছে। একই সঙ্গে এটাও মেনে নেবেন না যে কোন শিক্ষকদের ভিডিও চলছে, এরা পুলিশকে বাংলার কোন মানুষ মানবে না। আমি বিক্রমের কাছে যাব, আমি আসি। বিক্রম বাবু, আমার প্রশ্ন হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি আইনি নোটিশ গিয়েছে, আইনি নোটিশে আদালতের অবমাননার কথা বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এই সুপ্রিম কোর্টের বিভিন্ন প্ল্যান বি, প্ল্যান সি ইত্যাদি ডি ইত্যাদি কথা বলেছিলেন। আমি আইনি ভাষায় জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পেটাচ্ছেন এদের ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী বলছেন যে এরা হচ্ছে টিভিতে মুখ দেখাতে এসেছে, এরা মাওবাদী বা আলট্রা লেফটিস্ট। এখানে অনির্বাণ বাবু বলছেন এরা বিজেপি কিংবা দুষ্কৃতী। আমার কথা হচ্ছে আদালতের অবমাননার নোটিশের পরের পদক্ষেপ কি হতে চলেছে, কি হবে? যারা করছেন এই পদক্ষেপ নিচ্ছেন তাদের পরের স্টেপ কি বলুন? তারা হয়তো কোনো পিটিশন করে কোর্টকে এটা জানাবেন, তবে আমি যেটা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পাবলিকলি বলছেন সেগুলোর সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই। উনি পাবলিককে বেসিক্যালি ভাওতা দিচ্ছেন, অ্যাবসলিউটলি পুরো ভুলভাল কথা বলছেন যেগুলোর কোনো বেসিস নেই। সুপ্রিম কোর্ট আজকে যখন রায় দিয়ে দিয়েছে, সেই রায়ে বলে দিয়েছে টার্মিনেশন ফ্রম সার্ভিস, অল অ্যাপয়েন্টমেন্টস আর ভয়েড, সেইখানে আর কিছু হয় না। তার পরবর্তীকালে যদি রিভিউ বা রিকলিং বা এই ধরনের যে পিটিশনগুলোর কথা উঠছে সেগুলো ডেফিনেটলি হতে পারে সুপ্রিম কোর্টে, কিন্তু মূল যে জায়গাটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো জেনুইন লিস্ট প্রকাশ করা হয়নি বা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়নি। যে এই সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরিটা উল্টো, ক্রিমিনাল ল এর মতো থিওরি হতে পারে না। ক্রিমিনাল ল এর থিওরি হলো ইনোসেন্ট যাতে সাজা না পায়, অপরাধী ছাড়া পেয়ে গেল। সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরিটাই উল্টো। পুরো সিলেকশন প্রসেসে যদি একজনও টেন্টেড হয়, সেটা যদি আনডিটেক্টেড হয় তাহলে পুরো প্রসেস যাবে। তার মানেটা পুরো একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টের মধ্যে এসএসসি বা রাজ্য সরকারকে সার্টিফাই করতে হবে যে একজনও আনটেন্টেড ক্যান্ডিডেট নেই। সেটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি দেয়নি, যার জন্য আজকে 26,000 রাস্তায় বসে গেছে।
আর বাইরে লিস্ট আছে এসএসসি যদি বলে আমাদের কাছে লিস্ট নেই। আচ্ছা আমি বিক্রম বাবু থেকে আসি, বিক্রম বাবু লিস্ট আছে কি? ডেফিনেটলি লিস্ট আছে, হ্যাঁ ডেফিনেটলি লিস্ট আছে। ইচ্ছাকৃতভাবে কেন দিচ্ছে না? সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফ 42 সুপ্রিম কোর্টের জাজমেন্টে সুপ্রিম কোর্ট স্পেসিফিক বলেছে যে এটা কভার আপ করা হয়েছে, এটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। প্যারাগ্রাফ 42 অফ দ্য জাজমেন্ট স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট বলেছে বাজারি কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা, নেতাজি ইঞ্জরে যা খুশি বলে দেওয়া যায়, কিন্তু এদের ভাগ্যের জন্য এদের এই বিপদের মধ্যে পড়তে হতো না। স্পেসিফিক্যালি আজকে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কলকাতা হাইকোর্টে স্পেসিফিক সাবমিশন করা হয়েছে যে ইললিগ্যালিটি কত হয়েছে আমরা জানি না। এই যদি সাবমিশন করা হয় ভারতবর্ষের কোন কোর্টে, আমি একজন আইনের ছাত্র হিসেবে জিজ্ঞেস করছি, আমি বলছি যে কোন কোর্টে এটাকে এই প্যানেলটাকে বাঁচাবে? কিন্তু লিস্ট দিচ্ছে না কেন বিক্রম বাবু? কি সমস্যা আছে লিস্টে আমি তো বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টের অবজারভেশন প্যারাগ্রাফ 42 অফ দ্য জাজমেন্ট অনুযায়ী এটা রাজ্য সরকার বিশেষ কোনো কারণে ধামাচাপা দিয়ে রেখেছে। এই কারণে যে বাকি অযোগ্যরা আছে তাদের কাছ থেকে মাল নিয়েছে তৃণমূল, এখন তাদের কাছে মাল ফেরত দিতে হবে। তারপর যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের অর্ধেক এমএলএ যাদের রেফারেন্স সব হয়েছে যে 9টা পয়েন্টের উপর ভিত্তি করে বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে তাদেরকে ধরতে হবে, সেগুলো মেনে নিতে হবে। তো এই 26,000কে বাঁচাতে গেলে সেগুলোকে বাঁচানো যাবে না, এই সিদ্ধান্ত নিতে হবে। অনির্বাণ বাবু লিস্ট রয়েছে 100% রয়েছে বলছেন আইনজীবী, লিস্ট থাকলে কেন দেওয়া হচ্ছে না? কি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলুন 10 সেকেন্ড। বাতিল শিক্ষকদের তালিকায় সবচেয়ে বেশি বাতিল হয়েছে পূর্ব মেদিনীপুরে, সেখানে তিনি রাজনৈতিক দায়িত্বে ছিলেন সেটা আমরা জানি। এবং যারা যারা সিবিআই এর হাতে 2022-এর পর কেন দিচ্ছেন না এটা জিজ্ঞেস করছি না, সিবিআই এর হাতে যারা যারা 2022-এর পর গ্রেফতার হয়েছে। আচ্ছা এক সেকেন্ড, পূর্ব মেদিনীপুরে বলে লিস্ট প্রকাশ করছেন না, পূর্ব মেদিনীপুরের বলে তার মানে জানেন তো না কেন প্রকাশ করছেন না? এক মিনিট শেষ করুন ভাই কি কাকে বাঁচাচ্ছেন? আপনি ঢুকে যাবেন হয়তো। বাঁচাচ্ছেন কাকে? পার্থ চ্যাটার্জি বাদ দিয়ে বাকি প্রত্যেকে জামিন পেয়ে গেছেন, অর্পিতা মুখার্জি পর্যন্ত জামিন পেয়ে গেছেন। ক্রিমিনাল ট্রায়ালটা কেন সিবিআই এখনো শুরু করতে পারলো না? আপনি যে মুহূর্তে দুর্নীতির প্রসঙ্গ তুলছেন, ক্রিমিনাল ট্রায়ালের প্রসঙ্গ আসবে, ক্রিমিনাল ট্রায়ালের প্রসঙ্গ আসবে। এখনো পর্যন্ত আমাকে শুনতেই হবে। আমি প্রথমে মৌসুমী তারপর সুদীপের কাছে। মৌসুমী দ্রুত উত্তর দিন। চাকরি প্রার্থীরা, চাকরি হারারা চাইছেন লিস্ট প্রকাশক, রাজ্য সরকার কিছুতেই দেবে না বা এসএসসি কিছুতেই দেবে না, কি মনে করছেন এই বিষয়ে? কি কারণ? এসএসসির কাছে খাতা আছে এবং সিবিআই যে লিস্ট প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টে সেটা ওনারা মেনেছেন, তাহলে ওনাদের প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? তাহলে তো আমরা বেঁচে যাই, যারা যোগ্য তারা বেঁচে যায়। কেন দিচ্ছেন না বলে মনে হয়? কিছু ধামাচাপা? হ্যাঁ নিশ্চয়ই কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বা এমন কিছু আছে। রাস্তায় মার খাচ্ছেন তাও চিঠি লিস্ট বের করবেন না। সুদীপ শেষ কমেন্ট। হ্যাঁ আমি প্রত্যেকের কাছেই আবেদন করব, এখানে যারা আছেন ওনারা পলিটিক্যাল ব্যক্তিত্ব, ওনারাও আছেন। আসলে যে জিনিসটা দাঁড়াচ্ছে ধীরে ধীরে যে আমাদের এই আন্দোলনটাকেও রাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছেন ওনারা, কিন্তু আমরা যেখানে অনশন করছি সেখানে আমরা টাঙিয়ে দিয়েছি যে আমাদের সাথে রাজনীতিরা জড়াবেন না, এমনিই তো আমরা মরে গেছি, আর কতটা আপনারা চাইছেন লিস্ট বেরোক, লিস্ট বেরোচ্ছে না। এবার ছোট্ট একটা দাবি কিশোরদা, এত কিছু মুখ্যমন্ত্রীকে বলতে হতো না, অনির্বাণদাকে বলতে হতো না, শঙ্কুদাকে একটা লিস্ট বের করে কাউকে কিছু বলতে হতো না, শুধু ওএমআরটা পাবলিশ করে দিলেই হতো। আমার ছেলে স্কুলে পড়ে, তার খাতাটা আমি দেখবো না? আমি যদি কোনো পরীক্ষা দিই আমি আমার খাতাটা দেখবো না? আমি তো এটুকু দাবি করছি। বাদরামো হচ্ছে। আমি বিক্রমের কাছে শেষ 10 সেকেন্ড যাব। বিক্রম বাবু আইনি পথ কি? এরা রাস্তায় বসে থাকবেন, অনশন করে মরে যাবেন, এই অবস্থা? এনারা বলছেন আমার বুকে গুলি করুন, এরকম অবস্থায় আজ পৌঁছেছে। কি পথ আছে বিক্রম বাবু? দেখুন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, এখন প্রথম সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারের যেটা দায়িত্ব ছিল, যে এক্সামিনিং বডির দায়িত্ব ছিল সার্টিফাই করা যে আমার কাছে 15,000 এই ক্যান্ডিডেট, তার নাম এই, তার রোল নাম্বার এই, তার ওএমআর এই, তার মার্কস এই, তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা এসএসসি পরীক্ষা দেয় তারা জানে যে একটা নাম্বার তারা সার্টেন পার্সেন্টেজ সেই সিলেকশন প্রসেসে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়, সেই টোটাল ডিটেলস সমেত সুপ্রিম কোর্টের কাছে দেওয়া উচিত ছিল এবং এটা পাবলিশ করা উচিত ছিল। আমি একটা কথা বলে শেষ করি। আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, আজ সন্ধ্যে 7:30টায় আরো একজন অনশন শুরু করবেন।
আরো একজন অনশন করবেন। এর আগে ডাক্তাররা অনশন করেছেন, এর আগে চাকরি প্রার্থীরা অনশন করেছেন, এবার শিক্ষকরা অনশন করছেন, একজন করছেন, আরো একজন যোগ দিচ্ছেন, আরো যোগ দেবেন এনারা বলছেন। যদি না এই তালিকা প্রকাশ হয় আর যদি না এনাদের দাবি মানা হয়, কতজনের অনশন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কতজনের অনশনের ওপর দিয়ে আপনি নিজের সরকার চালাবেন এবং তাদের কত লাঠিপেটা করবেন, কত লাঠিপেটা। দেখুন আজকে দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশ তাদের লাঠিতে বেশি জোর না এই শিক্ষক যারা শিক্ষিকা যারা রাস্তায় বসে আছেন, একদম শান্তিপূর্ণভাবে বসে আছেন এবং অনশন করছেন, তাদের দাবিতে বেশি জোর। দেখা যাক, আজকে হয়ে যাক, খেলা হবে বলেন না, খেলা হোক, দেখা যাক, আমরাও দেখব। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।